হচ্ছে বলেন 0.2 সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা ঘর আছে, প্রত্যেকটা ঘরের করেসপন্ডিং টাইমিং কত? 0.2 সেকেন্ড। কিন্তু আমরা মনে হয় সবাই কম বেশি জানি যে এই আমাদের ঘরগুলো এক বিগ স্কোয়ার, আবার গুলো কি থাকে, স্মল স্কোয়ারে ভাগ থাকে। একটা বিগ স্কোয়ারের মধ্যে কয়টা স্মল স্কোয়ার থাকে? 5টা। তার মানে আমরা বলতে পারি এই যে প্রত্যেকটা বিগ স্কোয়ার আছে, এই বিগ স্কোয়ারের মধ্যে কিন্তু আবার 5টা স্মল স্কোয়ার থাকবে। তাহলে আমরা এর মানে কি বলতে পারি, 5 স্মল স্কোয়ার ইকুয়াল টু কত? 0.2 সেকেন্ড। তাহলে 1 স্মল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 0.2/5। তাহলে কত হচ্ছে দেখেন তো, কত হচ্ছে বলেন? 0.04 সেকেন্ড। বুঝতে পারছেন কনসেপ্টটা? তার মানে আমাদের এখানে মধ্যে এই যে একটা স্মল স্কোয়ার আছে, এই একটা স্মল স্কোয়ারের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 0.04 সেকেন্ড। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন? তার মানে আছে মোটরটা এমন স্পিডে রোটেট করবে যেন প্রতিটা স্মল স্কোয়ারের ভ্যালু হয় কত? 0.04 সেকেন্ড। তো এখন যদি কারো মোটরটা কোনো ক্ষেত্রে মোটরটা দেখা যায় যে আপনার বেশি স্পিডে মুভ করতেছে বা কম স্পিডে মুভ করতেছে, তাহলে স্ট্যান্ডার্ড টাইমিং এর থেকে ভ্যালুটা ডেভিয়েট করবে। ওকে, তাহলে আমরা এখানে বাকিগুলোর মধ্যে স্মল স্কোয়ারটা ড্র করে ফেলি। সবাই ড্র করে ফেলেন। আচ্ছা, এবার আমরা সিগন্যালটা ড্র করা শুরু করি, আমাদের পিকিউআরএসটি সিগন্যালটা। আমাদের পিকিউআরএসটি সিগন্যালটার মধ্যে নরমালি পি ওয়েভ আসার টাইমিংটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘরের মতো। 2.5 ঘর। 2.5 ঘর মানে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি কত? 0.1 সেকেন্ড। তার মানে পি ওয়েভ এর করসপন্ডিং টাইম হচ্ছে অ্যাবাউট 0.1 সেকেন্ড, এবং এটার টাইম হচ্ছে 2.5 ঘর। তাহলে দেখেন 1 2 2.5, এতটুকু পর্যন্ত টাইমে আসলে কে আসবে? পি। তার মানে পি ওয়েভ এর করসপন্ডিং টাইমিংটা কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। আচ্ছা, এরপর আমাদের কোনটা পার্ট আছে? পি আর সেগমেন্ট। পি আর সেগমেন্টের করসপন্ডিং টাইমটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 2.5 ঘর, তার মানে 0.1 সেকেন্ড। তার মানে আমাদের বাকি 2.15 সেকেন্ড আমরা আসলে কি পাবো? আমরা মিডলে কোনো মুভমেন্ট পাবো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পি আর সেগমেন্ট। এটারও টাইমিং কত? 0.1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে বলেন তো টোটাল পি আর ইন্টারভ্যালের টাইমিংটা কত হলো? 0.2 সেকেন্ড। তাহলে এই যে টাইমিংটা আমি বললাম, এই টাইমিংটা আসলে কি? এই টাইমিংটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাইম। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাইম। তার মানে অরিজিনাল টাইমিং এর সাথে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এখান থেকে হয়তোবা কিছুটা ডেভিয়েট হতে পারে। তো সেই ডেভিয়েশনটা আসলে কিসের উপর বেস করা হবে? আমাদের মেশিনে যদি কোনো প্রবলেম থাকে সেটার উপর, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। তো হার্টের বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এইরকম টাইমটা ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। তো সেটার উপর বেস করে আসলে কোনটা পর্যন্ত ভালো, কোনটা পর্যন্ত প্রবলেম, সেটা তখন ডিসকাস করা হবে। এরপর দেখেন, এরপর আমাদের কি আছে? কিউআরএস। কিউআরএস এর জন্য টাইম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবাউট 0.1 সেকেন্ড। তার মানে কিউআরএস সিগন্যালটাও অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘর ধরে আসে। 2.5 ঘর ধরে যদি কিউআরএস সিগন্যালটা আসে, মানে এটা আসলে বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড টাইমিংটা সিম্পলিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো 2.5 ঘর ধরে যদি আসে তাহলে বেসিক্যালি কিরকম হবে বলে? 2.5 ঘর। তাহলে কিউআরএস, কিউ আর এস, 2.5 ঘর ধরে অ্যাবাউট এই টাইমিংটা কত? 0.1 সেকেন্ড। ওকে, সবাই কি তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানের মধ্যে বাকি যে এসটি সেগমেন্ট আছে এবং টি ওয়েভ আছে, টোটালটা মিলে একটা টাইমিং করা হয়। সেটা হচ্ছে এভাবে ধরা হয় যে কিউটি ইন্টারভেলের টাইমটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.4 থেকে 0.44।
তার মানে অ্যাপ্রক্সিমেটলি 0.4 সেকেন্ড থেকে 0.44 সেকেন্ড হচ্ছে টোটাল কিউটি ইন্টারভেলের ভাগ সংখ্যা। তাহলে বলেন তো টোটাল কিউটি ইন্টারভেল আমি যদি 0.4ই ধরি, তার মানে কয়টা ঘর হবে, কয়টা স্মল ঘর? একটা স্মল ঘরের ভ্যালু কত? 0.04। তাহলে আমার কিউটি ইন্টারভেলের ভ্যালু যদি হয় 0.4, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কয়টা ঘর লাগবে? 10টা। 10টা ঘর লাগবে। তাহলে আমরা 10টা ঘর দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এতটুকু পর্যন্ত আমাদের কে থাকবে? আমাদের কিউটি ইন্টারভাল থাকবে। তাহলে এটার মধ্যে ভ্যারিয়েশন আসতে পারে, এখানের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ টাইম আপনার এসটি সেগমেন্ট থাকবে, তারপর বাকিটার সময় আমরা কি করব। তার মানে ব্যাপারটা কি হলো, কিউটি ইন্টারভালটা আছে, এই কিউটি ইন্টারভালের টাইমটা কত? 0.4 থেকে 0.44 সেকেন্ড পর্যন্ত হতে পারে। 0.44 মানে আপনি বুঝতেই পারতেছেন, তার মানে 11 ঘর, আরেকটা স্ট্যান্ডার্ড টাইমিংটা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিউটি ইন্টারভ্যালের করেসপন্ডিং টাইমটা অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু ভেন্ট্রিকলের টোটাল অ্যাক্টিভিটিসটার টাইম আসলে 0.4 থেকে 0.44 সেকেন্ড, তার মানে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইমিং। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, টোটাল একটা হার্টের ওয়েভ শেপ আসতে, পিকিউআরএসটি আসতে স্ট্যান্ডার্ড ওয়েতে টোটাল কত টাইম লাগে? একটা স্ট্যান্ডার্ড টাইমে টোটাল একটা পিকিউআরএসটি সিগন্যাল আসতে কত টাইম লাগতেছে? 0.7 সেকেন্ড। 0.7 কিভাবে পাইলেন একটু দেখেন তো। 0.2 সেকেন্ড 0.6 ইন্টারভ্যাল, আর কিউটি ইন্টারভ্যাল হচ্ছে 0.4। যেখানে পিআর ইন্টারভ্যাল শেষ হয় তারপর থেকেই তো কিউটি ইন্টারভ্যাল শুরু হয়। তাহলে টোটাল Yes, sir. কত লাগতেছে? 0.6। 0.6। তার মানে স্ট্যান্ডার্ড কেসে আপনার একটা পিকিউআরএসটি সিগন্যাল আসার জন্য অবশ্য মিনিমাম টাইম লাগবে কত? 0.6 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আপনি দেখেন 0.6 সেকেন্ড যদি মিনিমাম টাইম হয় আরেকটা পিকিউআরএসটি সিগন্যাল আসতে, এটার টাইমটাকে অবশ্যই 0.6 সেকেন্ড থেকে বেশি টাইম লাগা উচিত। মানে আমার আরেকটা সিগন্যাল অবশ্যই 0.6 সেকেন্ডের পরে আসবে। এটা তো খুব সহজ কথা, ঠিক না? আচ্ছা, এইটাই যদি হয় তাহলে আমরা এখান থেকে আসলে কি বুঝতেছি? এখান থেকে এটাই বুঝতেছি যে আমার যে হার্ট রেট আছে সেটার মিনিমাম আমার যে টাইমিংটা সেটা আসলে 0.6 সেকেন্ড স্ট্যান্ডার্ড কেসে হওয়া উচিত। মিনিমাম 0.6 সেকেন্ড টাইম তার আসলে লাগবেই, এবং 0.6 সেকেন্ড টাইমের পর আমাদের কি হবে? আবার একটা সিগন্যাল আসবে। যেমন আপনি যদি বলেন স্যার এটা বুঝি না ব্যাপারটা, একটু খেয়াল করেন ব্যাপারটা। একটা কিউটি ইন্টারভেলের টোটাল টাইম লাগে কত? 0.4, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি কিউটি ইন্টারভেলে 0.4 হয়, তাহলে একটু দেখেন তো আমার কিউআর ইন্টারভেলে এখানে টাইমিংটা কত? 0.1। তাহলে আমাদের এই এস থেকে টি পর্যন্ত টাইমিংটা কত? 0.3। তার মানে কি এখান থেকে এখান পর্যন্ত আমাদের টাইম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.3। জাস্ট সিম্পলিফাইড জন্য চিন্তা করেন 0.3 সেকেন্ড আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আরেকটা পিআর সেগমেন্টের করেসপন্ডিং টাইম মিনিমাম কত হবে? 0.2, রাইট? তার মানে দেখেন এসটি সেগমেন্টের করেসপন্ডিং টাইমিংটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.3, আর পিআর সেগমেন্টের করেসপন্ডিং টাইমিংটা হচ্ছে 0.2। তার মানে অ্যাট লিস্ট আমার আরেকটা আর ইন্টারভাল, মানে আর ইন্টারভাল ক্রিয়েট করার জন্য বা আরেকটা আর সিগন্যাল আসার জন্য অ্যাট লিস্ট মিনিমাম কত টাইম থাকা দরকার? 0.5 সেকেন্ড। মানে স্ট্যান্ডার্ড কেসে কিভাবে একটা মানুষের কোনোদিন এটা পসিবল না, কিন্তু এটা তো হইতে পারে একটা মানুষের হার্টবিট আসার সাথে সাথে আবার হলো হার্টবিট আসা শুরু করলো, একদম ওয়ার্স্ট কেস। কিন্তু এটা জীবনও হয় না, একটা হার্টবিট হওয়ার পর হার্টটা রেস্ট নেয় তারপর আবার আসে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য থিওরিটিক্যাল কথা বলছি যে একটা পিকিউআরএসটি আসতে আমার 0.6 সেকেন্ড লাগে। এইটার জন্য আমরা এখান থেকে বলতে পারি যে একদম ওয়ার্স্ট কেস স্ট্যান্ডার্ড টাইমিং ফলো করে আরেকটা হার্ট আসতে আমার অ্যাটলিস্ট 0.5 সেকেন্ড তো টাইম লাগবেই। তার মানে হার্টবিট 200 বিপিএম এর বেশি যাওয়া মানে আসলে হার্টের মধ্যে অ্যাট্রিয়াল ফ্লাটার ক্রিয়েট হওয়া বা হার্টের মধ্যে ডাইরেক্ট ফিব্রিলেশন প্রবলেম হয়ে যাবে, যেটা কোনোদিনও পসিবল না। তাহলে সুস্থ মানুষের ক্ষেত্রে এই যে আমার হার্টের বিটটা আছে এটার টাইমিংটা হওয়ার কথা অ্যাপ্রক্সিমেটলি 0.6 সেকেন্ড, কিন্তু একটা আর থেকে আরেকটা আর এর মধ্যে টাইমিং কত আসা দরকার সেটার আবার বিভিন্ন রেট আছে, আপনারা মনে জানেন। 78 বিপিএম বিভিন্ন ক্ষেত্রে ধরা হয় নর্মাল হার্ট রেট। 78 বিপিএম, 78 বিপিএম মানে তো কেউ সবাই বুঝতেছেন 78টা বিট পার মিনিট। তাহলে একটা সাইকেলের জন্য টাইম কত লাগতেছে কেউ বলতে পারেন? কত টাইম লাগতেছে? 1.3। তার মানে একটা আর সিগন্যাল থেকে আরেকটা আর সিগন্যালের মিনিমাম টাইম আসলে 1.3 সেকেন্ড নর্মাল কেসে থাকে। এখন যদি কোনো মানুষ একটু
দেখা যায় দৌড়াদৌড়ি বেশি করে, তাহলে তখন কি হয়, হার্ট বেশি পাম্প করে। এই যে একটা সিগন্যাল শেষ হয়ে গেল, আরেকটা সিগন্যাল আসার মাঝখানের টাইমটা তখন কি হয়ে যায়, কমে যায়। হার্টটা বারবার বিট করতে থাকে, মানে সুস্থ মানুষের ক্ষেত্রে বলতেছে, মানে হার্টটা নর্মাল হার্টটা সুস্থই আছে কিন্তু হার্টটা বেশি বিট করতেছে। তার মানে একটা সিগন্যাল শেষ হয়ে আরেকটা সিগন্যাল আসার মাঝখানের টাইমটা তখন কি হয়ে যায়, কমে যায়, হার্ট রেট বেশি হয়ে যাবে। আর কারো যদি রেস্ট করে, ঘুম থাকে, তখন আমাদের হার্ট রেট কি হয়, নর্মালি একদম স্টেবল বা কমে যায়। তো তখন আসলে কি হয়, তখন হার্টটা তো খুব রিল্যাক্স মুডে পাম্পিং করে, তার কারণে একটা থেকে আরেকটা পাম্পিং এর টাইমটা তখন। ওকে, তো হার্টের রেটটা আসলে বাড়া কমা আসলে মানুষের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো আপনি যখন রেস্টে আসেন অবস্থায় ধরা হয় 78 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। তবে আপনি যদি জগিং করেন বা আপনি যদি সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তাহলে এটা 120 140 আসলে অনেক সময় যায়। তো এখানের মধ্যে আসলে ধরা হয় যে 150 বা 160 উপরে গেলে আসলে কোনো মানুষের জন্য এটা প্রবলেম। তো নর্মালি কি এটা আপনি হার্টটা আসলে আপনি বুঝতেছেন এটা পাম্পিং, যত আপনার এনার্জি দরকার তত আসলে আপনার অক্সিজেনের ব্লাড দরকার এবং তত বেশি হার্টটা আসলে পাম্প করে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এইখান থেকে আমরা আসলে হার্ট রেট থেকে আসলে বুঝতে পারি একটা মানুষ। কিন্তু হার্টের এই যে পিকিউআরএসএ সিগন্যাল আছে, এই যে টাইমিং দেখলেন 0.1 0.1 0.1 P1 PR সেগমেন্ট 0.1 QT 0.1, এখানের মধ্যে 19-20 একটু হতে পারে, হালকা পাতলা চেঞ্জ আসতে পারে, কিন্তু এখানের মধ্যে একটা সার্টেন লিমিট আছে, যে লিমিটের উপরে গেলে আমরা আসলে উপরে বা নিচে গেলে আমরা আসলে হার্টের ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম ডিটেক্ট করতে পারি। হার্ট প্রবলেম আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, এই যে আমাদের পিকিউআরএসটি সিগন্যালটা আছে, এইটার করসপন্ডিং যদি টাইমিং এর মধ্যে হেরফের হয়, সেখানের মধ্যে থেকে আমরা আসলে পিকিউআরএসটি সিগন্যালের টাইমিংটা দেখে বুঝতে পারি যে আমার হার্টে কোনো কি নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে এটা সবার ক্লিয়ার? জি স্যার। এটা যদি ক্লিয়ার, তাহলে এবার একটু খেয়াল করেন। তার মানে আমাদের একটা নর্মাল হার্ট এরকম হওয়ার কথা, যেখানে মধ্যে এটা হচ্ছে 0.1 পি, এটা হচ্ছে 0.1, টোটাল মানে হচ্ছে 0.2, কিউআরএস এর টাইম হচ্ছে 0.1, টি হচ্ছে আমার এই টোটাল এসটি টাইম হচ্ছে 0.3, টোটাল কিউটির টাইম ধরা হয় 0.4, তাহলে টোটাল আমাদের একটা সাইকেলের টাইম হচ্ছে 0.6। তার মানে এই যে টাইমটা আমরা বললাম দিস ইজ স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু এই স্ট্যান্ডার্ড টাইমিং এর মধ্যে কিছু অ্যামাউন্ট অফ ডেভিয়েশন এলাও করা হয় বা ডেভিয়েশন হইতে পারে, কিন্তু এর বেশি ডেভিয়েশন যদি হয় তখন আসলে হার্টের মধ্যে প্রবলেম আছে বলে ধরা হয়। কিভাবে? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল অলরেডি দিলাম, একটা মানুষের নর্মালি হার্ট রেট আমরা ধরলাম 78 বিপিএম কে স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি, তাহলে কারো হার্ট রেট যদি দেখা যায় কন্টিনিউয়াসলি নর্মাল অবস্থায় 140 বিপিএম, তাহলে কি বোঝা যাবে 140 বিপিএম মানে কি হার্টটা নর্মালের থেকে অনেক বেশি স্পিডে পাম্পিং হইতেছে। এটা তার মানে কি হার্টটা নর্মালের থেকে বেশি স্পিডে পাম্পিং হইতেছে। তার মানে নর্মালের থেকে বেশি স্পিডে পাম্পিং কি, একজন কে জানি খুব ভালো একটা কোশ্চেন করছে, এসএ নোডে যে পালসটা আসতেছে সেই পালসটা খুব ঘন ঘন আসতেছে। ওকে, আবার কারো বিপিএম যদি 30 বিপিএম হয়, তার মানে আপনি কি বুঝবেন, এসএ নোড যে পালসটা আসতেছে সেটা নর্মালের থেকে আসতেছে, তার মানে মাঝখানে পালস একটাতে পর আরেকটা আসার জন্য অনেক বেশি ডিস্টেন্স হয়ে যাচ্ছে। 30 বিপিএম মানে তো বুঝতেছেনি, নর্মাল আমরা যদি 78ও ধরি, একদম মিনিমাম একটা মানুষের আসলে বিপিএম 60 বিপিএম থাকাই উচিত, মানে স্ট্যান্ডার্ড কেসে ডাক্তারদের হিসেবে নর্মাল 60 বিপিএম থাকা উচিত। তাহলে একটা মানুষের 30 বিপিএম মানে আসলে কি, মানে হচ্ছে সে যে বিট দিতেছে তার মধ্যে সে প্রত্যেকটা বার একটা করে বিট মিস করে ফেলতেছে, মানে এসএ নোট প্রত্যেকটা বিট দুইবার বিট দেওয়ার মধ্যে একটা বিট মিস করে ফেলতেছে, সেই জন্য সে আসলে 60 বিপিএম এর নর্মালি দেওয়া উচিত, সে দিচ্ছে আসলে কত 30 বিপিএম। তো এই যে একটা বিট মিস করে ফেলতেছে একটা বড় সমস্যা, বা একটা মানুষের বেশি বিট হয়ে যাচ্ছে এটা একটা বড় সমস্যা। এইসব প্রবলেমকে অ্যাভয়েড করার টেকনিক আছে। সেই টেকনিকটা কি, এখানে আসলে কোন কত বিট আসবে বা হার্টটা কখন পাম্পিং শুরু করবে, এই জিনিসটা এই অ্যাক্টিভিটিটা কি দিয়ে কন্ট্রোল হয়, আমাদের এসএ নোড দিয়ে কন্ট্রোল। তার মানে কোন মানুষের ক্ষেত্রে যদি এই এসএ নোডটা প্রপারলি কাজই না করে, বা এসএ নোডটা যদি নর্মাল ছন্দটা না দিতে পারে, তখন এসএ নোডের কাজটাকে একটা ব্যাকআপ ডিভাইস দিয়ে দেওয়া যায়, বা একটা ব্যাকআপ
আর্টিফিশিয়াল ডিভাইস দিয়ে যাওয়া যায়, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার। তার মানে হার্টে যদি কোনো প্রবলেম হয়, যে এই আমাদের পেসমেকার যেটা আছে, আমাদের ন্যাচারাল পেসমেকার যেটা আছে, ন্যাচারাল পেসমেকারকে এসএনও, ন্যাচারাল পেসমেকার যেটা আছে সেটা প্রপারলি কাজ করতে পারতেছে না, তখন তার কাজটাকে রিপ্লেস করার জন্য আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করা হয়, যার কাজ হচ্ছে এই যে আমাদের হার্টের রেটের ডিফারেন্ট ছন্দ আছে, সেই ছন্দটাকে যেন কি করা যায়, এটাকে যেন সিস্টেমেটিক ওয়েতে আনে। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে এই যে হার্টের রেটটা আছে বা হার্টের যে আমাদের পালসটা আমরা পাই, এই পালসটা আমরা তো বুঝতেই পারতেছি যে এটা আমরা এখান থেকে হার্টের বিপিএমটা বের করতে পারি, হার্টের বিট পার মিনিট বের করতে পারি। বিট পার মিনিটটা বের করতেছি কিভাবে? আমরা বের করতেছি আমাদের এরকম একটা সিগন্যাল আছে পিকিউআরএসটি, আবার একটা পিকিউআরএসটি সিগন্যাল আসলো, দুইটার মাঝখানে আর আর ইন্টারভাল থেকে আমরা দেখি যে কত টাইম লাগে একটা বিট হইতে বা একটা সাইকেল হইতে, বা হার্ট একবার বিট করে আরেকবার বিট করার জন্য সে কত টাইম লাগতেছে, সেখান থেকে আমরা বের করি কি আমাদের হার্টের বিপিএম বের করি। তাহলে এইটা হওয়ার জন্য যদি কত টাইম লাগে সেটা থেকে দেখি, তাহলে আমরা সেখান থেকে বের করে ফেলতে পারি 60 মিনিটে কয়টা বিট করে, সেখান থেকে আমরা বের করি বিট পার মিনিট। এটা ছাড়াও বিট পার মিনিট বের করার আরো কিছু অ্যালগরিদম আছে। যেমন হচ্ছে আপনারা মনে হয় কম বেশি সবাই দেখছেন যে ডাক্তাররা আপনাদের স্টেথোস্কোপ দিয়ে আপনার হার্টের সাউন্ড, ওকে, অথবা আপনারা এটাও দেখছেন, অনেকে বিভিন্ন জন দেখছেন যে আপনার মানুষ বেঁচে আছে নাকি নাই সেটা বোঝার জন্য কি করা হয়, বিভিন্ন আমাদের যে হাতের মধ্যে ভেসেল আছে, নার্ভ আছে, সেই নার্ভের মধ্যে ব্লাড ফ্লোটা দেখা হয়। ব্লাড ফ্লো কিভাবে? আঙ্গুল দিয়ে যদি আমরা ভেসেলটাকে ধরে রাখি, বুঝতে পারি, বা ভেসেল থেকে বুঝতে পারি যেখানে ব্লাডটা ফ্লো করতেছে। আমরা জানি আমাদের বাম হাতের বাম সাইডে বেসিক্যালি এটা থাকে এবং ডান হাতের ডান সাইডে এটা থাকে। তো আমরা যদি হাতটাকে সোজা করে রাখি তাহলে এই কথাটা বাম হাতের বাম সাইডে এবং ডান হাতের ডান সাইডে আমাদের ওই ভেসেলটা থাকে, এবং আমরা আসলে হার্ট বিটটা বা হার্টটা বিট করতেছে নাকি সেটা বুঝতে বুঝতে পারি ব্লাডের পাম্পিং থেকে। ব্লাড পাম্প করতেছে কি করতেছে না সেটা। তার মানে আমরা হার্টের রেটটা ইসিজি থেকে যেমন বের করতে পারি, একদম অ্যাকুরেটটা বের করতে পারি, কিন্তু বিট পার মিনিট বের করার আরো উপায় আছে। যেমন আমরা আপনার ব্লাডের পাম্পিং থেকে বের করতে পারি, অথবা স্টেথোস্কোপ থেকে যে কাজটা করা হয় হার্টের সাউন্ড বের করা হয় সেটা থেকেও বের করতে পারি। এখন কথা হচ্ছে এই যে হার্টের সাউন্ডটা আছে সেটা কিভাবে ক্রিয়েট হয়। তা আপনি অবশ্যই আপনি যদি এখন ভাবেন যে ইসিজি থেকে শুধু বিট পার মিনিটই বের করা হয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা না, এটার জন্যই দেখা দিচ্ছি বিট পার মিনিট বের করা ইসিজির কাজ না। ইসিজির কাজ হচ্ছে হার্টের কোনো একটা পার্টে, স্পেসিফিক কোনো একটা পার্টে কোনো প্রবলেম আছে নাকি এটা দেখা। কিন্তু ইসিজি থেকে বিট পার মিনিটও বের করা যায়, কিন্তু বিট পার মিনিট বের করাই হার্টের ইসিজির মেইন কাজ না। বিট পার মিনিট বের করা আরো অনেক অ্যালগরিদম আছে। ইসিজির মেইন কাজটা হচ্ছে হার্টের ডিফারেন্ট পাশে বা ডিফারেন্ট পোর্শনের মধ্যে কাজগুলা বা ডিফারেন্ট পোর্শন প্রপারলি ওয়ার্ক করতেছে নাকি এটা বুঝাই হচ্ছে আমাদের ইসিজির কাজ, যেটা আমরা হার্ট প্রবলেমের সময় দেখবো যে এসএনও প্রপারলি কাজ করতেছে নাকি, অ্যাট্রিয়াম প্রপারলি কাজ করতেছে নাকি, ভেন্ট্রিকল কাজ করতেছে নাকি, মানে প্রত্যেকটা অর্গান তাদের প্রত্যেকটা অর্গানের প্রত্যেকটা ভাগ আবার তাদের ঠিকমতো কাজ করতেছে নাকি সেটাও আমরা দেখতে পারি কিভাবে, আমরা ইসিজি সিগন্যালের মাধ্যমে। ইসিজি সিগন্যালের মাধ্যমে বিট পার মিনিট বের করা গেল, বিট পার মিনিট বের করা আরো অ্যালগরিদম আছে, যেমন তার মধ্যে সবচেয়ে পপুলার অ্যালগরিদম হচ্ছে হার্টের সাউন্ডের মধ্যে। তো হার্টের সাউন্ডটা কিভাবে ক্রিয়েট হয় সেই জিনিসটা আমরা একটু দেখি। আপনাদের সবার মনে হয় কম বেশি এই জিনিসটা একটু মনে আছে। এই জিনিসটা কি মনে আছে? এটা ছিল আমাদের হার্টের টোটাল ডায়াগ্রাম। হার্টের এই যে ডায়াগ্রামটা ছিল, যাদের একটু মনে আছে তারা কি একটু বলতে পারে হার্টের এখানের মধ্যে ব্লাড যে ফ্লো করবে সেটা কন্ট্রোল করতো কিভাবে জানি? ব্লাড ফ্লোটা কন্ট্রোল করতো কারা? নোট গুলো আর কেউ বলেন? ভাল্ব। ভেরি গুড, ভেরি গুড, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা কন্ট্রোল করতো আমাদের এখানের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ দরজা আছে, সেগুলাকে বলা হয় ভাল্ব। এখানে টোটাল আসলে 4টা ভাল্ব আছে, যে ভাল্ব গুলো আসলে কন্ট্রোল করে আপনার কখন ব্লাড যাবে, মানে কোনখান থেকে কোথায় কখন ব্লাড যাবে। এটাই যদি আমরা একটু দেখি, আমাদের যদি মনে থাকে তাহলে হয়তো মনে আছে, আমি আবার বলছি, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য যেই ভাল্বটা ছিল সেই ভাল্বটার নাম ছিল ট্রাইকাস্পিড।
সেম ভাবে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড যেটা যাবে সেটাকে কন্ট্রোল করার জন্য এখানে একটা ভালভ ছিল, সেটার নাম হচ্ছে মাইট্রাল। তার মানে ট্রাইকাসপিড আর মাইট্রাল এই দুইটা বেসিক্যালি কি করে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের ব্লাড যাওয়াটাকে কন্ট্রোল করে। আবার বলছি, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড যাওয়াটাকে কন্ট্রোল করে ট্রাইকাসপিড আর মাইট্রাল। তার মানে ট্রাইকাসপিড আর মাইট্রাল যদি ওপেন হয়ে যায় ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে যাবে, আর যদি এটা ক্লোজ হয়ে যায় তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড যাইতে পারবে না। সেম ভাবে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বাইরে যাবে নাকি সেটা যদি আমরা দেখতে চাই, রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বাইরে যাইতে পারবে কি পারবে না সেটার জন্য যে ভালভটা আছে সেই ভালভটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। আর লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বাইরে যাইতে কি পারবে না সেটার জন্য কন্ট্রোল করার জন্য যে আছে তার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি আর এম বেসিক্যালি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের ব্লাডকে কন্ট্রোল করে, আর পি আর এ বেসিক্যালি কি করে, ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা আউটসাইডে যাবে নাকি সেটাকে কন্ট্রোল করে। তাহলে টি এম পি এ এই অ্যালগরিদমটা আমরা আগে বলেছিলাম, এটা আসলে কি করতেছে, আমাদের ব্লাডের ফ্লোটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা লাস্টে যখন এটা একবার হালকা ডিসকাস করছিলাম তখনই বলছিলাম এই যে ভালভ গুলো আছে এগুলো যখন ক্লোজ হয় তখনই আসলে আমরা একটা সাউন্ড পাই যেটাকে আমরা হার্ট সাউন্ড বলি। তাহলে আজকে দেখার চেষ্টা করব কোনটার জন্য কি সাউন্ড হয় বা কোন সাউন্ডটাকে কি নামে রিপ্রেজেন্ট করা হয়। নর্মাল অবস্থায় একটু খেয়াল করেন, এখানে নর্মাল অবস্থায় যখন আমাদের মাইট্রাল আর ট্রাইকাসপিড ক্লোজ হবে, যখন মাইট্রাল আর ট্রাইকাসপিড ক্লোজ হবে তার মানে আমাদের এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড যাওয়া যখন শেষ হবে তখন আমাদের কি হবে, ট্রাইকাসপিডটা আর মাইট্রালটা ক্লোজ হবে। তার মানে এখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আর কোনো ব্লাড আসতেছে না। এই অবস্থায় যখনই ক্লোজ হবে তখন হার্টের মধ্যে যে সাউন্ডটা শোনা যায় এটাকে বলা হয় ফার্স্ট সাউন্ড বা লাভ সাউন্ড, এবং এটার জন্য যে পিচ হয় সেটা একটু লো পিচ। এটাকে আরেকটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় S1, সাউন্ড 1। ওকে, আচ্ছা এবার দেখেন অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল ক্লোজ হয়েছে, তার মানে এখন আসলে কি হইতেছে বলেন তো, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল ক্লোজ হয়েছে তার মানে ভেন্ট্রিকেলে আছে, এবং ভেন্ট্রিকেল এখন কি করবে বলেন তো, ভেন্ট্রিকেল মানে ডিপোলারাইজেশন আপনি যেটা বলছেন ঠিক আছে, ওগুলো ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল সার্কিট আমরা সহজভাবে বলি, ব্লাডের হিসেবে বলি যেহেতু আমরা হার্টের সাউন্ডে বলছি। এখন আসলে ভেন্ট্রিকেল কি করবে, ব্লাডটাকে বাইরে পাস করে দিবে, মানে হার্টটাকে রাইট ভেন্ট্রিকেল লাংসে দিবে আর লেফট ভেন্ট্রিকেল বডিতে পাঠাবে। তার মানে এই অবস্থায় এখন কি হবে, হার্টটা বাইরে ব্লাড দেওয়া শুরু করবে। এরপর যখন ব্লাডটা বাইরে দেওয়া শেষ হবে, হার্টটা স্কুইজ করে সব ব্লাড বাইরে পাঠিয়ে দিল, ব্লাড যখন বাইরে যাওয়া শেষ হবে তখন কি হবে, আমাদের যেই দুইটা ভালভ আছে যে আপনার বাইরে যাওয়ার ব্লাডটাকে কন্ট্রোল করে সেই ভালভ দুইটা ক্লোজ হবে। তাহলে কোন ভালভগুলা ভেন্ট্রিকেল থেকে বাইরে ব্লাড যাওয়াটাকে কন্ট্রোল করে, আমরা জানি পালমোনারি এবং এওর্টিক এই দুইটা ভালভ আমাদের ভেন্ট্রিকেল থেকে বাইরে ব্লাড যাওয়াটাকে কন্ট্রোল করে। এবং যখনই তারা ক্লোজ হবে সাথে সাথে আমরা একটা হাই পিচ সাউন্ড শুনবো এবং এটাকে বলা হয় S2 সাউন্ড। তার মানে S1 সাউন্ডটা হচ্ছে স্টার্টিং অফ আপনার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের যে কাজটা সেটা বন্ধ করে দেওয়া, আর S2 মানে কি, S2 হচ্ছে আসলে কি আমার ভেন্ট্রিকেল যখন ব্লাড বাইরে যাওয়াটা বন্ধ করে দিবে তখন। S2 বন্ধ হয়ে যাওয়ার পর আবার কি হবে, অ্যাট্রিয়ামে ব্লাড আসবে, ঠিক না, এবং অ্যাট্রিয়ামে ব্লাড আসার পর অ্যাট্রিয়াম সেটা আপনার ভেন্ট্রিকেলে ব্লাড দেওয়া শুরু করবে। এরপর যখন অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেলে ব্লাড দেওয়া বন্ধ করবে তখন আবার আমি কি সাউন্ড শুনবো, S1, ক্লিয়ার। এরপর যখন ভেন্ট্রিকেল বাইরে ব্লাড দেওয়া বন্ধ করবে তখন আমি কি সাউন্ড শুনবো, S2। তাহলে আপনি তো দেখেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা জায়গায় আসলে আমরা যখন সাউন্ড শুনতেছি প্রত্যেকটা সাউন্ডের মাঝখানে আসলে আমি যদি এখন একটু ব্লাড সার্কুলেশন বলি, ব্লাডের একটা ফ্লো হচ্ছে, এবং এই ব্লাড ফ্লো এর সময় যখন দরজাটা বন্ধ হয় তখনই আমরা আসলে কি পাই, একটা সাউন্ড। এবং এই যে সাউন্ডটা শুনি, এই যে S1 এবং S2 সাউন্ড শুনি, তার মধ্যে হাই পিচ সাউন্ড কে S2, মানে ভেন্ট্রিকেলের ব্লাড গুলো যখন ভালভ গুলো যখন বন্ধ হয়, ভেন্ট্রিকেল থেকে বাইরে ব্লাড যাওয়ার জন্য ভালভ আছে সেগুলো যখন বন্ধ হয় তখন আমরা একটা হাই পিচ সাউন্ড শুনি। ওকে, আচ্ছা এখন যদি আপনি কোনো একটা স্টেথোস্কোপ থেকে এই যে সাউন্ডটা শুনবেন সেই সাউন্ডটা থেকে আপনি হার্টের রেট বের করতে চান তাহলে আপনি কি হবে, নর্মালি আমরা এই দুইটা সাউন্ড খুব একই সাথে শুনি, আলাদা করার ডিফারেন্সিয়েট করাটা টাফ। আপনি যদি কোনো সাউন্ডকে ম্যাথল্যাবে প্লট করেন
বা ওডাসিটির মতো সফটওয়্যারে প্লট করেন, তাহলে আপনি দেখবেন যে ইভেন আপনার ল্যাবেও দেখবেন একটা এরকম এক্সপেরিমেন্ট আছে, হার্টের সাউন্ডটাকে স্টেথোস্কোপকে আপনার এখানে কানেক্ট করে একটা ডেটা অ্যাকুইজিশন দিয়ে আপনার সেটা প্লট করা হয় Audacity। তো যদি আমরা প্লট করি তাহলে আমরা এখানে মধ্যে দুইটা সাউন্ড পাবো, একটা হচ্ছে লো পিচ সাউন্ড, একটা হচ্ছে হাই পিচ সাউন্ড। এরপর হার্টটার মধ্যে ব্লাডটা ফ্লো করবে, আবার একটা লো পিচ সাউন্ড, একটা হাই পিচ সাউন্ড হবে। তার মানে যখনই একটা S2 আসতেছে হাই পিচ সাউন্ড, যেটা আমরা বেশি শুনবো, এই সাউন্ডটা আসার সাথে সাথে এর মানে কি হার্ট তার একটা অ্যাক্টিভিটি শেষ করবে, মানে একটা সাইকেল শেষ করলো, ভেন্ট্রিকল ব্লাড বাইরে পাঠিয়ে দিছে, তার মানে কি হার্ট তার একটা কাজ শেষ করবে, আবার ব্লাড আসবে, রিফিল হবে, আবার ভেন্ট্রিকল বাইরে পাঠাবে, আবার কাজ শেষ হবে। তাহলে আমরা যদি দুইটা S2 এর মাঝখানে টাইমিং দেখি তাহলে কি বলতে পারবো না হার্ট কিভাবে কতবার বিট করতেছে? ইজিলি বলতে পারতেছি, কারণ প্রত্যেকটা S2 আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, একবার তার কাজ শেষ হয়ে গেছে, একবার কাজ শেষ হয়ে গেলে আরেকবার তার কাজ শেষ হওয়ার মধ্যে যে টাইমটা, সেই টাইমটাকে আমরা একটা পিরিয়ড ধরতে পারি বা একটা সাইকেল ধরতে পারি। তাহলে একটা পিরিয়ড হওয়ার জন্য যে টাইম লাগে সেখান থেকে আমরা বের করে ফেলতে পারি 60 সেকেন্ডে কয়টা পিরিয়ড হয় বা কয়টা সাইকেল। তাহলে 60 সেকেন্ডে কয়টা সাইকেল হয়, বা এই সাইকেলটাকে তো আরেকটা নামও রিপ্রেজেন্ট করা হয় বিট, বা এই পিরিয়ডটার আরেকটা নাম হচ্ছে বিট। তার মানে 60 সেকেন্ডে কয়টা বিট হচ্ছে সেখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে এটার বিট পার মিনিট কত। সেই জন্য আপনি দেখবেন মানে আপনার যে বিভিন্ন রকম স্টেথোস্কোপ আছে, এই স্টেথোস্কোপ গুলা দিয়ে হার্টের মধ্যে যদি আপনি ধরেন তাহলে আপনি হার্টের সাউন্ড শুনতে পারেন। এবং আপনি যদি 60 সেকেন্ডের জন্য নাও শুনেন, আপনি যদি 10 সেকেন্ডের জন্য শুনেন, 10 সেকেন্ডে আপনি দেখলেন যে এখানের মধ্যে বিট হইতেছে 12টা, 10 সেকেন্ডে 12টা হার্টের সাউন্ড পাইলেন, তাহলে আপনি বলবেন 10 সেকেন্ডে 12টা পাইছি, তাহলে 6 দিয়ে গুণ করি, তাহলে আমি 60 সেকেন্ডে 72টা পাবো। বুঝতে পারছেন? এইভাবেই বেসিক্যালি আপনি বিট পার মিনিটটা ইজিলি ক্যালকুলেট করতে পারেন। এবং বিভিন্ন যে ডিভাইস গুলো আছে, আপনার হয়তো মনে হতে পারে প্রত্যেকটা ডিভাইস 60 মিনিট 60 সেকেন্ডের জন্য কি পালস নেয়, অ্যাকচুয়ালি নেয় না। ডিভাইসের সফিস্টিকেশনের উপর ডিপেন্ড করে সে কত সেকেন্ডের জন্য স্যাম্পল নেয়। অনেক ডিভাইস 5 সেকেন্ডের জন্য নেয়, অনেক ডিভাইস 3 সেকেন্ডের জন্য নেয়, সেটাকে নিয়ে তারা 60 সেকেন্ডের জন্য ইকুইভ্যালেন্ট করে সেটাকে রিপ্রেজেন্ট করে। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য আমরা হার্টের সাউন্ড থেকেও বিট পার মিনিট বের করতে পারি। তো বিট পার মিনিট বের করাটাই ইসিজির কাজ। এই কথাটা কখনোই মাথায় রাখবেন না। বিট পার মিনিট বের করার ওয়ান অফ দ্য অ্যালগোরিদম হচ্ছে ইসিজি, এবং আরেকটা খুব পপুলার মেথড হচ্ছে বিট পার মিনিট বের করার হার্টের সাউন্ড। তাহলে হার্টের সাউন্ডের মধ্যে এই যে দুইটা সাউন্ড পাই, লো পিচ সাউন্ডটাকে বলা হয় কি সাউন্ড? এটাকে বলা হয় লাভ সাউন্ড, আর হাই পিচ সাউন্ডটাকে বলা হয় ডাব সাউন্ড। এবং ইন টোটাল হার্টের এই সাউন্ডটাকে কমপ্লিটলি বলা হয় লাভ ডাব সাউন্ড। তাহলে সবাই কি বুঝতে পারছেন হার্টের সাউন্ডের কনসেপ্টটা? তাহলে হার্টের সাউন্ড থেকে কি আমরা ইজিলি বের করতে পারবো যে আমাদের হার্টের রেট কত? জি স্যার। তাহলে ইজিলি আমরা এভাবে বের করতে পারি যে হার্টের কোন পার্টের মধ্যে কিভাবে হচ্ছে, সেটা থেকে আমরা ইজিলি হার্টের সাউন্ডটা বের করতে পারি। এবার একটু খেয়াল করুন, হার্টের মধ্যে আমরা যখন আপনার এই যে সাউন্ডের কথা বললাম, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস এর কথা বললাম, এবার দুইটা ইম্পর্টেন্ট টার্মের কথা বললাম। একটাকে বলা হয় সিস্টোলি, আরেকটাকে বলা হয় ডায়াস্টোলি। হোয়াট ইজ সিস্টোলি এন্ড ডায়াস্টোলি? জাস্ট সহজভাবে মানে নেবেন, যখনই কোনো একটা অর্গান কাজ করবে, অ্যাক্টিভিটিস করবে, তখন সেটাকে বলা হচ্ছে সিস্টোলি। যেমন মনে করেন, আমি আপনাদের হার্টের অ্যাক্টিভিটিস বোঝানোর জন্য বারবার বেলুনের এক্সাম্পল দিই। বেলুনের মধ্যে পানি আছে, এখন আপনি যদি পানিটাকে বাইর করতে চান তাহলে আপনি প্রেসার দিয়ে বেলুন থেকে পানিটাকে বাইর করতে পারবেন। তাহলে আমি যদি বেলুনটার মধ্যে প্রেসার দেই তাহলে পানিটা বেলুন থেকে বের হবে। তাহলে অবশ্যই বেলুনের মধ্যে কঠিন কাজ বা কষ্টের কাজটা কখন হচ্ছে? যখন বেলুনের মধ্যে থেকে পানিটা বাইরে বের হচ্ছে। তাহলে সেইম ভাবে আমাদের যে সিস্টোলিটা আছে বা ভেন্ট্রিকেলের জন্য যদি আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টোলি যেটা আছে, সেটার সময় হার্টটা আসলে কি করবে? ভেন্ট্রিকেলটা কি করবে? ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করবে, তার মানে হচ্ছে স্কুইজ করবে। ক্লিয়ার? তাহলে ভেন্ট্রিকেলটা যখন স্কুইজ করবে তখন আসলে কি হবে বলেন তো? ব্লাডটা হার্ট থেকে কোথায় যাবে? বডিতে। আউটসাইডে যাবে এবং লাংসে যাবে। আমরা যদি বডিতে দেখি, আমরা বডিতে সিস্টোলির সময় হার্টের একটা সিগন্যাল, হার্টের ব্লাড পাবো, এবং ব্লাডের অবশ্যই একটা বেশি অ্যামাউন্ট অফ ব্লাড আমাদের ব্রেইনের মধ্যে আসবে। আর যখন হার্টটা
ব্লাড দিয়ে দিল, এরপর তো সে কি করবে, সে রিল্যাক্স করবে। সে যখন রিল্যাক্স করবে, এই রিল্যাক্স টাইমটাকে বলা হয় ডায়াস্টোলি। এবং ডায়াস্টোলির সময় অবশ্যই ব্লাডের ফ্লোটা কম হবে। আবার যখন সিস্টোলি হবে, ব্লাডের ফ্লো বেশি হবে, আবার ব্লাড ফ্লো কম হবে। ব্যাপারটা অনেকটা খুব ছন্দের মতো, আপনি বুঝতেছেন? ব্লাড যাচ্ছে, বেশি ব্লাড গেল, এরপর স্টপ, ব্লাড ফ্লো কমে গেল, আবার দিল, আবার ব্লাড ফ্লো বাড়লো। এভাবে ব্লাড ফ্লোটা কিন্তু একটা ওয়েভ এর মতো করে ট্রান্সফার হয়। তো এই যে ওয়েভটা আসে, এইটার উপর বেস করে আসলে আমরা ডিফারেন্ট জিনিস শুনতে পাই, যেমন ব্লাডের প্রেশার, ব্লাড প্রেশার পাই, ব্লাড ফ্লো পাই, বিভিন্ন যে ভ্যালুগুলা পাই, এই জিনিসগুলো আসলে কিসের উপর বেস করে পাই? এগুলো আসলে আমাদের হার্টের সিস্টোলি আর ডায়াস্টোলির উপর বেস করে পাই। এবং এই সিস্টোলি ডায়াস্টোলি অ্যাকচুয়ালি এগুলো তো সবই কানেক্টেড। হার্টের সাউন্ডটাও আসলে সিস্টোলি ডায়াস্টোলির সাথে কানেক্টেড। কিভাবে? আমরা তো বলতে পারি হার্ট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে, দেখেন, বলেন, ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন শেষ করবে, কন্ট্রাকশন শেষ, তখন আমরা হার্টে কোন সাউন্ডটা শুনতে পাবো? S2. ভেরি গুড। যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন শেষ করবে, তার মানে ভেন্ট্রিকেলের ব্লাড বাইরে পাঠানো শেষ, তখন আমরা যেটা সাউন্ডটা শুনবো সেটা হচ্ছে S2। তার মানে এই দুইটার মাঝখানে যে কাজটা হবে সেটা কি? ভেন্ট্রিকেলের সিস্টেম। আর S2 হওয়ার পর হার্টটা তো রিল্যাক্স করে, ভেন্ট্রিকেল, সরি, হার্ট রিল্যাক্স করে না, ভেন্ট্রিকেল রিল্যাক্স করে। তো ভেন্ট্রিকেল যখন রিল্যাক্স করে, এই অবস্থায় কি থাকে? Diastole. তারপর আবার একটা S1, আবার একটা S2। তার মানে S1 আর S2 মাঝখানে সিস্টোলি থাকে, S2 আর S1 এর মাঝখানে ডায়াস্টোলি থাকে। এভাবেই আসলে হার্টের মধ্যে ব্লাডটা পাম্পিং হয়, এবং এভাবেই আসলে হার্টের আমরা সিস্টোলি ডায়াস্টোলি পাই। তো সেম ভাবে আপনি এখন যদি বলেন স্যার ভেন্ট্রিকেলের সিস্টোলি ডায়াস্টোলি বললেন, অ্যাট্রিয়ামের সিস্টোলি ডায়াস্টোলি কি? অ্যাট্রিয়ামের সিস্টোলি ডায়াস্টোলি তো খুবই সোজা। অ্যাট্রিয়ামের সিস্টোলি ডায়াস্টোলিটা কি হবে বলেন? যখন অ্যাট্রিয়ামের ব্লাডটা ভেন্ট্রিকেলে পাঠানো হবে স্কুইজ করে, অ্যাট্রিয়ামের ব্লাডটা ভেন্ট্রিকেলে পাঠানো হবে, ওই সময়টায় অ্যাট্রিয়ামের সিস্টোলি হবে। বুঝতে পারছেন? তার মানে ভেন্ট্রিকেল যখন রিল্যাক্স, তখন অ্যাট্রিয়াম কিন্তু একটিভ। স্বাভাবিক, একজন রিল্যাক্স করলে আরেকজন একটিভ হচ্ছে। যেমন আপনি বুঝেন, তার মানে যখন অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকেলে ব্লাড দেওয়া শেষ, তখন আসলে অ্যাট্রিয়ামের সিস্টোলি শেষ। তার মানে আমরা বলতে পারি এই অবস্থায়, মানে S2 থেকে S1 এর মাঝখানের এই সময়টায় আসলে অ্যাট্রিয়াম কি করতেছে? অ্যাট্রিয়ামের সিস্টোলি হতেছে। আর যখন অ্যাট্রিয়ামের ব্লাডটা বাইরে দেওয়া শেষ, তারপর তখন ভেন্ট্রিকেল অ্যাক্টিভ হয়েছে, তখন অ্যাট্রিয়ামের কি হবে? ডায়াস্টোলি হবে। তো নর্মালি আসলে ভেন্ট্রিকেলের জন্য সিস্টোলি ডায়াস্টোলিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি আপনি সিস্টোলি ডায়াস্টোলিটা বলেন, তাহলে আপনি বুঝতেই পারছেন যখন ভেন্ট্রিকেল কাজ করবে তখন অ্যাট্রিয়াম রেস্ট, যখন অ্যাট্রিয়াম কাজ করবে তখন ভেন্ট্রিকেল। এভাবে আসলে সিস্টোলি ডায়াস্টোলিটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা আসলে হার্টের সাউন্ডটা থেকে বেসিক্যালি হার্টের রেট বুঝতে পারি, এবং আপনার সিস্টোলি ডায়াস্টোলিও ক্যালকুলেট করতে পারি। সিস্টোলি ডায়াস্টোলি থেকে আমরা কি পাবো? আমরা এটা পাবো যে হার্টের মধ্যে ব্লাড যে ফ্লোটা আছে সেটা কি প্রপারলি ফ্লো করতে পারতেছে কি পারতেছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যদি সবাই বুঝেন, তাহলে সবাই এখন যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে, প্রতিদিন আমি যে জিনিসটা নেই সেই জিনিসটাই আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা শুনতেছেন, এগুলা আমি এক্সপেক্ট করতেছি কমপ্লেক্স করবেন না আশা করি। তো আমি আপনাদের 2 মিনিট টাইম দিব, 2 মিনিটের মধ্যে আপনারা যে কয়েকটা অ্যান্সার আমাকে দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে হার্টের S1, চ্যাটে চ্যাটে আমাকে আপনার অ্যান্সারটা পাঠাবেন। সেটা হচ্ছে S1 আর S2, এই দুইটার এই মাঝখানের টাইমে হার্টের কি অ্যাক্টিভিটিস হয়? এক। 2 নাম্বার, S1 এর সময় কোন ভালভ ক্লোজ হয়, আর S2 এর সময় কোন ভালভ ওপেন হয়। এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার চ্যাটের মধ্যে আমাকে পাঠিয়ে দেন। আমি আবার বলতেছি, 1 নাম্বার কোয়েশ্চেন, S1 আর S2 মাঝখানে ভেন্ট্রিকেলের কি অপারেশনটা হয়, সিস্টোলি না ডায়াস্টোলি, কি হয়? S1 এর সময় আমার কোন ভালভটা ক্লোজ হয়, এবং S2 এর সময় আমার কোন ভালভটা ওপেন হয়। এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে চ্যাটে পাঠিয়ে দেন। আপনাদের সময় হচ্ছে 2 মিনিট। আমরা 2 মিনিট পর আমি আপনাকে অ্যান্সার বলে দেবো, এই 2 মিনিট পর আমি রেসপন্সও ক্লোজ করে দেবো। সবাই চ্যাটে এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেন।
সবাই কি কোয়েশ্চেন বুঝতে পারছেন? জি স্যার। কোয়েশ্চেন বুঝলে কুইক অ্যান্সারটা পাবেন। আচ্ছা, পারেন কিন্তু আনসার দেন না, এরকম কেউ কি আছেন এখনো? পারেন কিন্তু এখন অ্যান্সার দিতে পারেন নাই। আমি রেসপন্সটা ক্লোজ করে দিব, এই জন্য বলছি পারেন কিন্তু অ্যান্সার দেন না, এরকম কেউ কি আছেন? এরকম কেউ যদি না থাকেন তাহলে আমি রেসপন্সটা ক্লোজ করে দিচ্ছি। একটু খেয়াল করেন, এবার আমি অ্যান্সার গুলো বলে দিই, আপনারা একটু বলেন। S1 আর S2 এর মধ্যে ভেন্ট্রিকেলের কোন অ্যাক্টিভিটিসটা থাকে? সিস্টল। ফার্স্ট। এবার S1 যখন আপনার হয়, সাউন্ড হয়, তখন কোন ভালভের ক্লোজ হয়? মিট্রাল আর ট্রাইকাসপিড ক্লোজ হয়ে যায়। কোনটা ক্লোজ হয়? মিট্রাল আর এভি ট্রাইকাসপিড। নোডের এভি যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেলে যে ব্লাড আছে সেটার করেসপন্ডিংটা ক্লোজ হয়, তার মানে আমাদের মিট্রাল আর কি কোনটা? Tricuspid. ট্রাইকাসপিড, এই দুইটা ক্লোজ। আর S2 যখন হয় তখন কোন ভালভটা ওপেন হয় বলেন তো? কোন ভালভ ক্লোজ হয় এটা আগে বলেন। পালমোনারি স্যার। পালমোনারি আর অ্যাওর্টিকটা ক্লোজ হয়, তাহলে এটা যদি ক্লোজ হয় তাহলে অবশ্যই অপোজিটটা ওপেন হয়ে যাওয়ার কথা। তার মানে অ্যাকচুয়ালি এই সময় আসলে কে ওপেন হয়? মাইট্রাল আর ট্রাইকাসপিড। বুঝতে পারছেন? S2 এর সময় আসলে নরমালি আমরা যেটা বলি সেটা হচ্ছে পালমোনারি অ্যাওর্টিকটা ক্লোজ হয়ে গেল। এটা যদি ক্লোজ হয় তাহলে অপোজিট ওপেন হয়ে যাবে, এই সময় না, একটু পরের সময়। তো এর সময় আসলে ভালভ দুটো যেটা ওপেন হয় সেটা হচ্ছে মাইট্রাল আর ট্রাইকাসপিড। এটাই জাস্ট কোশ্চেন। তো অ্যান্সার দেখি মোটামুটি সবাই দিয়েছেন। তো যারা বুঝছেন ভালো, আর যারা বুঝেন নাই তারা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা কোশ্চেন যাচ্ছে। ছিল। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। স্যার ওই যে আমাদের তো হচ্ছে 18-19 তারিখে স্যার অনেকে বাড়ি যাবে, তো আমি বলছিল ওই দিন পাওয়া যায় নাকি? আমাদের কি ক্লাস আছে 18-19? জি স্যার, হ্যাঁ 2 দিনই। ক্লাস। এখন সহজ কথা, এটা আপনারা তো জানেন, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা আগে যেটা বলতাম সেটা হচ্ছে অটো। হ্যাঁ, Recording অটো তো stopped. বেসিক্যালি আমি তো পারমিশন দিতে পারি না। তো আপনারা যদি ক্লাসে না করেন কেউ, সেটা তো ডিফারেন্ট ইস্যু। আমার বুঝছেন কথাটা? জি স্যার, পরে আমরা স্যার ইনশাআল্লাহ এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তাহলে তো ঈদের আগে ইয়ে হচ্ছে না। সবাই তাহলে ভালো থাকেন, ঈদ মোবারক সবাই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকেন।